দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই সচিব বদল। নগরায়ণ দপ্তরের সচিব সঞ্জয় বনসাল অপসারিত। বনসালের জায়গায় বিনোদ কুমার নগর উন্নয়ন সচিব। নয়া নগর উন্নয়ন সচিব বিনোদ কুমার। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি যে লোকসভা নির্বাচনের নিরিখে যখন সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত পুরো এলাকাতেই দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে, এবং সেই মতোই কিন্তু বিষয়টি পর্যালোচনা করার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্ন সভাঘরে সকলকে নিয়ে মিটিং করছেন, উপস্থিত ছিলেন সেই সময় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তার সামনে তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি আরবান ডেভেলপমেন্টের কাজের তীব্র সমালোচনা করেন। হাওড়া, পানিহাটি, জানকুনি সহ একাধিক যে পুরসভা, পাশাপাশি কলকাতা পুরসভার কাজের তীব্র সমালোচনা করেন। সেখানে অনেক জায়গায় ক্ষোভ প্রকাশ করেন যে তাকে না জানিয়ে টেন্ডার করা হচ্ছে, টেন্ডার থেকে প্রচুর পরিমাণে টাকা নয়ছয় করা হচ্ছে। এই সমস্ত অভিযোগের ফলে সঞ্জয় বনসাল, যিনি এতদিন আরবান ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাকে পত্রপাঠ সেখান থেকে বসেই তিনি সরিয়ে দিলেন এবং সেই জায়গায় বিনোদ কুমারকে দায়িত্ব নিয়ে এলেন। বিনোদ কুমার অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে মুখ্যমন্ত্রী যথেষ্ট পছন্দের ভাগ। তিনি বিগত দিনের কলকাতা পুরসভার পুরো কমিশনার ছিলেন। ফলে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে যত শীঘ্র সম্পূর্ণ বিষয়টাকে নিজের হাতে ধরে একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করে যেন পাঠানো হয় এবং কঠোর হাতে যাতে পুরো বিষয়টা সমস্ত আরবান ডেভেলপমেন্টের আন্ডারে যত পুরসভা রয়েছে তাদের কাজকর্মকে মনিটরিং করা হয়, তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। ফলে বুঝতেই পারছো যে আরবান ডেভেলপমেন্টের কাজ যাতে আগামী দিনে সমস্ত নিয়ম মেনে চলে, তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কঠোর হস্তে পুরো বিষয়টিকে মোবিলাইজেশনের কথা বলেছেন, এটা কিন্তু বলাই যায়। একদমই। ধন্যবাদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই সচিব বদল। বেআইনি বহুতল থেকে জমি দখল, হাওড়া পুরসভা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বেআইনি নির্মাণে ভরে গিয়েছে হাওড়া, টাকার বিনিময়ে বহু সরকারি জমি জবরদখল হচ্ছে। হাওড়া পুরসভা নিয়ে ঠিক কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়ে বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না। পাশাপাশি পুরো বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক, এবং সেখানে তিস্তা নিয়ে যে চুক্তি হয় এবং সেই চুক্তি হয় বাংলাকে পুরোদমে অন্ধকারে রেখে। এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরো বৈঠক থেকে ঠিক কি বলেছেন শোনাবো। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি।
আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ পেট্রোকোপল রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে, মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে। ফরাক্কায় ড্রেজিং করে না, ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে। পুরো বৈঠক থেকে একাধিক বিষয় দিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। পাশাপাশি তিনি এমনটাও জানান যে সাধারণ মানুষজনকে জনসেবা পরিষেবা দেওয়াই পুরসভাগুলোর কাজ। কি বলেছেন তিনি এ বিষয়ে শোনাবো। আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না। নজর রাখবো অন্যান্য খবরে। ছেলে ধরার গল্প ফেঁদে ভাইপোকে খুন লুকোতে নিজের পোশাক ব্যবহার জেঠুর। মসজিদে আজান দেওয়ার পর এলাকায় ছেলে ধরার গল্প ছড়ায় আজিম নবী। বারাসাতের কাজীপাড়ায় নিহত 11 বছরের ফারদিন নবীর খুনের রহস্য সামনে আনলো পুলিশ। ঠান্ডা মাথায় খুন করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে আজিম, তবে শেষ রক্ষা হয়নি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ভাইপোকে খুন করেন জেঠু। তারপর পুলিশকে ধোঁকা দিতে পরিকল্পনা করে ছড়িয়ে দেওয়া হয় এলাকার ছেলে ধরার উপদ্রবের মনগড়া কাহিনী। স্থানীয় মসজিদে গিয়ে গ্রামবাসীদের সতর্ক করে বলা হয় বাইরের লোক দেখলেই মারধর করতে হবে, কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না। উত্তর 24 পরগনার বারাসাতের কাজীপাড়ায় 11 বছরের বালক ফারদিন নবীর খুনের ঘটনা ধামাচাপা দেওয়া গেল না। রবিবার বারাসাতের পুলিশ সুপার জানিয়ে দিলেন ভাইপোকে খুন করেছেন জেঠু আঞ্জিব নবী। পুলিশের আরও দাবি, জেলা জুড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির একের পর এক যে ঘটনা, তার সূচনা আঞ্জিবেরই মস্তিষ্ক প্রসূত। মসজিদে আজান দেওয়ার কাজ করতেন আঞ্জিব, সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি এ কাজ করেন। तो we thought कि there is something suspicious about his behavior और ये যখন উনাকে ফার্স্ট ডে আমি ডাকলাম, সবাই বাড়িওয়ালাকে ডাকলাম, এর মা বাবাকে সবাইকে, তো ये ইনার স্টেটমেন্ট ঠিক ছিল না। আগে বলেছে কি যখন ये ঘটনা হয়েছে ये বাড়িতে ছিল, বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এনার ওয়াইফকে আর এনার মেয়েকে, তো বলেছে কি নাই ये তো सीधे নটা সময় বাড়ি এসেছে। আমাকে হয়ে গেছে কি ये কিছু তো মিথ্যে কথা বলছে। এনার পিসি নেওয়া হয়েছে, বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, and yesterday he confessed to the crime. ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় 30 বছর ধরে কবর খোঁড়ার কাজ করত আঞ্জিম নবী। ভাইপোকে খুনের ছক করেই 7 দিন আগে মসজিদের পাশের কবরস্থানে চাবি এনে রেখেছিল নিজের কাছে, কিন্তু খুন করে ভাইপোর দেহ কবর দিয়ে দেওয়া হয়নি। গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় একটি পরিত্যক্ত বাড়ির শৌচাগারে। যে শাড়িটি দিয়ে ফাঁস দিয়েছিল সেটা তারই মায়ের। চুরি করে শাড়িটি নিয়ে এসেছিল সে। পুলিশ কর্তাদের ধারণা অত্যন্ত ঠান্ডা মাথার খুনি আঞ্জিব। খুন করে দেহ ঝুলিয়ে দেবে সেটা সে আগে থেকেই ঠিক করে রেখেছিল। পরে ফাঁক বুঝে দেহ কবর দেওয়ার তাল ছিল তার। বারবার বয়ান বদলে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল আঞ্জিব। ধীরে ধীরে তদন্তের জাল গুটিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের জন্য আঞ্জিবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। বারাসাত থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। ফের বিস্ফোরক কাজল শেখ।
যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে ব্যবসা করুন, পার্টি করার দরকার নেই, সামনের সারিতে আসার দরকার নেই। মন্তব্য বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যর। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে সে ব্যবসা করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইডে সে দরকার নাই। 500 টাকা 1000 টাকা দিয়ে কেউ ছেলেকে পুষে সে হয়তো ভাবছে আমি হোমো হয়ে গেছি। আমি আবার বলি অনেক ঘাটের জল কিন্তু আছে, অনেক লড়াই, অত্যাচার, অন্যায়, অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে। আমি মাথা নত বলিনি। বীরভূমের নানুর বিধানসভার বাঁশপাড়া দলীয় কার্যালয়ে দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনকি বিগত দিনে যারা অঞ্চল পরিচালনা করেছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল বলে বিস্ফোরক কাজল শেখ। দলে থেকে গ্রুপবাজি নয় বলে কড়া বার্তা দিলেন কাজল শেখ। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের। যতবার ডাকবে ততবার আসবো, ততবার তোমাদের সাথ দেবো, কিন্তু অন্যায় করলে আবার বলছি আমি কিন্তু বরদাস্ত করবো না, করবো না, করবো না। হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। বিগত দিনে এই অঞ্চলে যারা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে অঞ্চলের মানুষের একটা ক্ষোভ ছিল। প্রবীণ নবীনের সংমিশ্রণ তারা ঘটাতে পারেনি। মাত্র কয়েকদিনের মধ্যে এসে অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষগুলোকে এক জায়গায় করেছে। কাজল শেখের বক্তব্যকে কটাক্ষ বিজেপির। দুটো গোষ্ঠী সবসময় আমরা দেখে যাচ্ছে, একটা হচ্ছে তৃণমূলের মধ্যে কৃষ্ণ গোষ্ঠী, একটা হচ্ছে কাজল গোষ্ঠী। যখন কৃষ্ণদা ছিলেন সমমহিমে তখন কাজলের কোনো পাত্তা পায়নি। এখন কৃষ্ণদা জেলা আছে, এখন কাজল তার জায়গায় নিয়েছে এবং বাকি এবং নিজেই প্রকাশ করছে যে ওরা দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ আমরা বিজেপি যারা বলেছিলাম যে তৃণমূল সবসময় দুর্নীতিগ্রস্ত, আজকে নিজেরাই স্বীকার করছে। এদের গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে ভালো হচ্ছে কে কত কোন জায়গা থেকে কত টাকা তুলবে সেটা। প্রসঙ্গত বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর। অনুব্রতহীন বীরভূমে সংগঠনকে মজবুত করতে সম্প্রতি 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের 2টি লোকসভা আসনে তৃণমূল জয় পেলেও গোষ্ঠী কোন্দল কি কমছে, উঠছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গোটা দেশ জুড়ে নিট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তারই মাঝে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যে ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষা রাজ্যের হাতে দেওয়া হোক। নিট বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন রাজ্যের হাতে ছাড়া হোক ডাক্তারিতে ভর্তির দায়িত্ব। কল্লোল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, মোদীকে চিঠি দিয়ে এমনটাই আর্জি জানিয়েছেন মমতা, চিঠিতে ঠিক কি কি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি কারণে চিঠি দিয়েছে। একটি কারণ হচ্ছে নিট, অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন এর আগেও বহুবার সরব রয়েছেন যে নিটের ভর্তি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা যে ভর্তির ব্যাপারটা সেটা রাজ্যের উপর ছেড়ে দেওয়া হোক, কারণ রাজ্যের পরিকাঠামো যেভাবে রয়েছে তাতে সেই নিট পরীক্ষাতে যারা আসবেন পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা সেটা তারা সফলতার সঙ্গে তারা সেটা কার্যকরী করতে পারবে। এবং তিনি যেটা বারে বারে বলতে চেয়েছে এই নিটে যে কেলেঙ্কারি হলো এটা কেন্দ্রীয় সরকারও এর সঙ্গে জড়িত আছে বলে তিনি মনে করছেন। তারপর অপরদিকে যে একটা ফারাক্কা এবং তিস্তার যে জল বন্টন চুক্তি নিয়ে বহুবার কিন্তু শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও এসছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে বহুবার চেষ্টা করেছেন যে তিস্তার জল কিছুটা ভাগ দেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারে বলতে চেয়েছেন তিস্তার জল যদি বাংলাদেশে যায় তাহলে উত্তরবঙ্গে কিন্তু জল গ্রীষ্মকালে বেশিরভাগ ক্ষেত্রে শুকা যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের সাধারণ মানুষ তারা কিন্তু এটার বঞ্চিত হবে। তাদের জল যদি না পাওয়া যায় তাদের চাষ আবাদ সমস্ত ব্যাপারটা কিন্তু জলাঞ্জলি হবে। অর্থাৎ এই তিস্তার যে জল সেই তিস্তার জল কোনো মতেই কিন্তু বাংলাদেশে দেওয়া সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছেন একতরফা ভাবে কেন্দ্রীয় সরকার তিস্তা নিয়ে জল বন্টন চুক্তি বাংলাদেশের সঙ্গে করছেন এবং ফারাক্কা যে ব্যারেজ সেটা নিয়ে কিন্তু একতরফা ভাবে করছেন। ফলে এই দুটো কারণে যদি
একতরফাভাবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু গর্জে উঠবেন এবং সারা দেশ এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলনের বহর বাড়বে। অর্থাৎ আন্দোলনের মাধ্যমে যেটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত অনুপাতে বিভিন্ন সময়ে আন্দোলনের মাধ্যমেই তিনি যেটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আন্দোলনের পথ তিনি বেছে নেবেন। আন্দোলনের মাধ্যমেই তিনি এই তিস্তা এবং ফারাক্কার যে জল বন্টন চুক্তি যদি কেন্দ্রীয় সরকার একতরফাভাবে করেন, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে এবং জোরদার আন্দোলনের মাধ্যমে সেটা পুনরুদ্ধার করবেন। অর্থাৎ একতরফাভাবে সেটা হবে না, সেটা দ্বিপাক্ষিক চুক্তি হিসাবে সেটাকে বৈঠকে বসে কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে কি সম্ভব সেটা করতে হবে। নচেত বাংলাদেশের জল চুক্তির ব্যাপারে যদি কেন্দ্রীয় সরকার একতরফাভাবে নেয়, তাহলে কিন্তু তিনি মোটেই সেটা রেয়াত করবেন না, সেটা বরদাস্ত করবেন না। এবং নিটের ব্যাপারটা একটু যেটা বললি, নিটের ব্যাপারটা পুরোপুরি রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়ার কথা তিনি বারে বারে বলছেন। এটা সফলতার সঙ্গে তারা এটাকে টেনে নিয়ে যেতে পারবে। অর্থাৎ ডাক্তারি পরীক্ষা যারা ডাক্তার করতে চায়, যারা প্রবেশিকা পরীক্ষা, সেটা রাজ্যের উপর ছেড়ে দেওয়া হোক, রাজ্য এটাকে খুব ভালোভাবে। অর্থাৎ এই সমস্ত বিষয়ে চিঠিতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ কল্লোল। সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধ মেরামতের ক্ষেত্রে একাধিকবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। এবার কেন্দ্রীয় বঞ্চনাকে পিছনে ফেলে রাজ্য সরকারের উদ্যোগে নদী ও সমুদ্র বাঁধ মেরামতের কাজ করা হবে বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে বিস্তীর্ণ সুন্দরবনের প্রায় 3300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণ হবে। 2029 সালে এই কাজ শেষ হবে বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ভরা বর্ষার মরশুম কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় ফের যাতে সুন্দরবনের নদী বাঁধ ভেঙে জনজীবন বিপর্যস্ত না হয়ে পড়ে, সেই দিকে বিশেষ নজর রাজ্য সরকারের। কেন্দ্রীয় বঞ্চনাকে পিছনে ফেলে এবার রাজ্য সরকারের নিজ উদ্যোগে বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে বিস্তীর্ণ সুন্দরবনের প্রায় 3300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ মেরামতের কাজ করা হবে বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বিশ্ব ব্যাংক থেকে 4100 কোটি টাকা লোন নিয়ে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সাগর, নামখানা, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে দুর্বল নদী সমুদ্র বাঁধ মেরামতের কাজ করবে রাজ্য সরকার। পরবর্তীকালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 4100 কোটি টাকা। 4100 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিতে রাজি হয়েছে এবং সেটা গত 6ই মার্চ আমাদের ক্যাবিনেট মিটিংয়ে সেটা অনুমোদন লাভ করেছে। সেটা ক্যাবিনেট অনুমোদন করেছে, এবারে কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাপ্রুভাল পাঠানো হয়েছে এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে আগামী 2025 সালে এই কাজ শুরু হবে, 2029 সালে এই কাজ শেষ হবে। আয়লা, আমফান, ইয়াস, ফণী, বুলবুল, রেমালের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের একাধিক নদী এবং সমুদ্র বাঁধ। প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবে কোথাও নদী এবং সমুদ্র বাঁধ উপচে, আবার কোথাও বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বাঁধের ভাঙনের জেরে কার্যত বিপর্যস্ত সুন্দরবনের উপকূল জনজীবন। নষ্ট হয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, ভেঙেছে একাধিক ঘরবাড়ি। ফলে সামনের ভরা বর্ষার মরশুমে ফের বাঁধ ভাঙন আতঙ্ক সুন্দরবনের উপকূলের বাসিন্দাদের মনে। পরিস্থিতি এই যে বাঁধ ভেঙে ভেঙে যাতে আর নোয়া জল ঢুকেছে প্রত্যেক বছর, আর চাষবাস আমাকে কি হবে সেরকম নাকি নোয়া যায়, সড়ক রাস্তা নেই। আমাদেরকে একটা ছেলে, একটা গর্ভবতী মাকে নিতে হইলে দড়াই করে টানে টানে নিতে হয় এই নদী বাঁধের উপর দিয়া। কোনো অসুখ বিসুখ হলে নদী বাঁধে, না হলে নৌকার পথে। পজিশন খারাপ বাঁধের। হ্যাঁ, এই ঝড়ের সময় আমাদের ঘর দুয়ার ভেঙে গেছে, থাকার জায়গা নেই, লোকের বাড়িতে আছি। এই ঝড়ে, এই যে ঝড়টা গেল, হ্যাঁ এই ঝড়ে ভেঙে যায়, বাঁধের অবস্থাও খারাপ। এই দুদিনের মধ্যে ধর এই বর্ষা আবার যদি হয়, এই বাঁধ থাকবে না, চলে যাবে। কথায় আছে নদীর পারে বাস, চিন্তা 12 মাস। প্রাকৃতিক দুর্যোগে ভেসে গেছে বসত ভিটে, জমি। বাঁধ নির্মাণ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ সুন্দরবনবাসীর। নামখানা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার জেরে পুলিশের হাতে গ্রেফতার প্রেমিক অজয় মণ্ডল সহ 2 জন। পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের হলো মামলা। অভিযুক্ত প্রেমিক অজয় মণ্ডল নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। অজয় বারুইপুরের মদনপুরের বাসিন্দা। নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকেন। অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামার বাড়ি তরুণীর। গত 1 জুন ভোট দিয়ে মামার বাড়িতে যান তরুণী, সেখানেই ছিলেন।
অভিযোগ, শুক্রবার রাত 8টা নাগাদ তাকে ফোন করে ডাকে অজয়। তরুণী নির্দিষ্ট জায়গায় পৌঁছন, তারপর প্রেমিক সহ বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওর সব টেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা টিপে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। 5 জনের নাম করেছে, কিন্তু নাম জানি না তো। প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল। কুরবার দিনকে ওই ঘটনা হয়েছে, ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। আমি মিসিং ডায়েরি অভিযোগ করেছিলাম। তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে 2টো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে গেল, মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। তরুণীর পরিবারের দাবি, অজয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে এলাকার বেশ কয়েকজন মহিলাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ ওঠে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। বারুইপুর থেকে প্রিয় মুখার্জির রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।